Assalamu alaikum everyone. This is Shajahan Mimoito guys. Thank you so much for joining Learn and Achieve. তো আজকে আমরা পড়বো ডক্টর ফস্টাসের সামারি। যেহেতু এই নাটকটা অনেক বড়, তো নাটক না পড়ে আমরা আসলে সামারিটাই জানবো। তো চলো শুরু করা যাক। তো আমরা সবাই জানি ডক্টর ফস্টাস হচ্ছে একটা ড্রামা, এবং এটা একটা ট্রাজিক্যাল ড্রামা অ্যাবাউট ডক্টর ফস্টাস লাইফ। অ্যান্ড এটা লিখেছেন ক্রিস্টোফার মার্লো, যিনি একজন বিখ্যাত লেখক বা নাট্যকার এলিজাবেথান পিরিয়ডের। আচ্ছা, এরপর ডক্টর ফস্টাস সম্পর্কে এতটুকু ইনফরমেশন জানা দরকার, যেটা একটা ট্র্যাজেডি। এটা লিখেছেন ক্রিস্টোফার মার্লো। আর আহ, চলো, এটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ডের, যা আমি তোমাদের বললাম একমাত্রই। এখন ডক্টর ফস্টাস ইজ এ ব্রিলিয়েন্ট স্কলার ফ্রম উইটেনবার্গ, জার্মানি। ডক্টর ফস্টাস হচ্ছেন একজন ব্রিলিয়ান্ট স্কলার উইটেনবার্গের, জার্মানির। তো দেখো, তোমাদের ব্রিফ কোশ্চেন আসতে পারে যে ডক্টর ফস্টাস কোথার ছিল, তার মানে তার স্থান কোথায় ছিল। তো জার্মানির উইটেনবার্গে তিনি আর কি বসবাস করতেন। হি গ্রোজ ডিসস্যাটিসফাইড উইথ দ্য লিমিটস অফ ট্রেডিশনাল নলেজ। সে খুবই অসন্তুষ্ট ছিল তার যে উম, জ্ঞানের যে সীমাবদ্ধতা, মানে জ্ঞান অর্জনের যে সীমাবদ্ধতা, সেটা নিয়ে সে খুবই অসন্তুষ্ট ছিল। মেডিসিন, ল অ্যান্ড থিওলজি নো লঙ্গার স্যাটিসফাইজ হিজ অ্যাম্বিশন। তিনি দেখো, ডক্টর ফস্টাস এতটাই অ্যাম্বিশন, মানে এতটাই তার অ্যাম্বিশন ছিল, কি বলে এটাকে, তার আকাঙ্ক্ষা না ইচ্ছা, তার মানে এতটাই সে নলেজ গেইন করার ইচ্ছা রাখতো, যে তিনি মেডিসিন নিয়েও পড়াশোনা করেছেন, ল নিয়েও পড়াশোনা করেছেন, থিওলজি নিয়েও পড়াশোনা করেছেন। কিন্তু এই যে সকল শিক্ষা, সকল শিক্ষা তার যে আকাঙ্ক্ষা, সেটাকে আসলে সন্তুষ্টি দিতে পারে নাই। হি ক্রেভস ইনফিনিটি পাওয়ার, নলেজ অ্যান্ড ওয়ার্ল্ডলি প্লেজার। তিনি আরো, মানে আরো অত্যাধিক, অসীম আর কি শক্তি চেয়েছেন, জ্ঞান চেয়েছেন, এবং পৃথিবীর সকল আনন্দ তিনি চেয়েছেন। মানে মূল কথা হচ্ছে, তিনি আসলে জ্ঞান পিপাসু একজন মানুষ, যিনি জ্ঞানের জন্য আহ সকল অনেক অনেক বিষয় আর কি তিনি পড়াশোনা করেছেন জ্ঞান অর্জনের জন্য। যেমন মেডিসিন, ল, থিওলজি, সবকিছুই তিনি পড়াশোনা করছেন। এছাড়াও আছে ফিজিক্স, তারপরে মানে সায়েন্স নিয়েও তিনি পড়াশোনা করছেন, এখানে তো উল্লেখ নাই, কিন্তু সায়েন্স নিয়ে তিনি পড়াশোনা করছেন। শুধু মেডিসিনের কথাই বলা আছে, কিন্তু ফিজিক্সও তিনি পড়াশোনা করেছেন। আচ্ছা, যাই হোক, তো তার জ্ঞান পিপাসু যেহেতু ছিল, মানে তিনি চাইতেন যে তিনি অসীম জ্ঞান অর্জন করার ইচ্ছা আর কি তিনি রাখতেন। আচ্ছা চলো, তারপর দেখি ফস্টাস টার্নস টু দ্য স্টাডি অফ ম্যাজিক অ্যান্ড নেক্রোম্যাসি। দেখো, তার যে ইচ্ছা, জ্ঞানের জন্য যে ইচ্ছা, মানে জ্ঞান অর্জনের যে ইচ্ছা, সেই ইচ্ছার ফলপ্রসূ হয় এইটা, যে তিনি ব্ল্যাক ম্যাজিকের দিকে ঝুঁকে পড়েন। মেন কথা হচ্ছে, বাস্তবে মানুষ তো আর অতিরিক্ত জ্ঞান অর্জন করতে পারবে না, সেটা, কারণ মানুষের একটা সীমাবদ্ধতা আছে। তো তিনি সেই সীমার বাইরে গিয়ে যাতে জ্ঞান অর্জন করতে পারেন, তো সেই জন্য তিনি ব্ল্যাক ম্যাজিকের দ্বারস্থ হন। এরপরে তিনি হি কলস আপন মেফিস্টোফেলিস, এ সার্ভেন্ট অফ লুসিফার। লুসিফারকে তা তো তোমরা সবাই জানো, লুসিফার হচ্ছেন একজন শয়তান, ডেভিল, এবং তার সার্ভেন্ট হচ্ছে মেফিস্টোফেলিস। তো সেই মেফিস্টোফেলিসকে ডক্টর ফস্টাস ডাকেন বা সামন করেন, মানে তিনি প্রার্থনার মাধ্যমে মেফিস্টোফেলিসকে তার কাছে ডাকেন। এরপর মেফিস্টোফেলিস আসে তার কাছে। আচ্ছা, মেফিস্টোফেলিস ওয়ার্নস ফস্টাস অফ দ্য হররস অফ হেল। এরপর দেখো, মেফিস্টোফেলিস তাকে সতর্কতা করেন কিসের বিষয়ে, জাহান্নামের ভয়াবহতার বিষয়ে সতর্কতা দেন। বাট, কিন্তু ফস্টাস ব্লাইন্ডেড বাই প্রাইড, কিন্তু ফস্টাস ছিল কি, অহংকারে অন্ধ। ডিসমিসেস দ্য ওয়ার্নিং, তিনি কি ওয়ার্নিং, সতর্কতাগুলোকে অ্যাভয়েড করে যান, একদম পাত্তাই দেন আর কি। হি অ্যাগ্রিজ টু সেল হিজ সোল টু লুসিফার ফর 24 ইয়ার্স অফ সার্ভিস। তিনি সম্মত জানান তার নিজের আত্মাকে বিক্রি করার জন্য 24 বছর
এর সার্ভিসের পর তিনি আসলে এটা বলেন যে মেফিস্টোফেলিস তার দাস হয়ে থাকবেন তার কাছে, এবং সেটা 24 বছরের জন্য, এবং সেই 24 বছর তিনি যা মনে চাই করবেন, মানে তিনি সকল পাওয়ার পাবেন, তিনি জ্ঞান অর্জন করতে পারবেন, এখানে ওখানে ঘুরে বেড়াতে পারবেন, মানে ট্রাভেল করতে পারবেন আকাশে উড়ে উড়ে। তো এই টাইপের কিছু আর কি। তো তিনি এই যে শক্তিটা, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা পাওয়ার জন্য তিনি কি করেন, লুসিফারের কাছে তিনি তার আত্মাকে বিক্রি করে দেন, মানে বিক্রি করার শর্তে তিনি সম্মত জানান। মানে লুসিফার তাকে বলে যে তুমি যদি এই সকল পাওয়ার চাও তাহলে তোমার আত্মা বিক্রি করে দিতে হবে। এবং 24 বছর পরে, মানে 24 বছর যখন পূর্ণ হবে, তারপর তো তিনি মারা যাবেন ডক্টর ফস্টাস, তো তখন তার আত্মা লুসিফার কি করবেন, হেলে নিয়ে যাবেন, মানে জাহান্নামে নিয়ে যাবেন টেনে। তো এই যে চুক্তি, সেই চুক্তিতে তিনি রাজি হন, এবং তিনি তার তার পুরস্কার স্বরূপ, মানে তার আত্মা বিক্রি করার পুরস্কার স্বরূপ তিনি মেফিস্টোফিলিসকে তার সার্ভেন্ট হিসেবে পান, এবং তিনি যা কমান্ড করেন তাই মেফিস্টোফিলিস করতে বাধ্য হয়। এখন দেখো, ইন রিটার্ন মেফিস্টোফিলিস উইল ওবে হিজ এভরি কমান্ড, এই তো যে রিটার্নে কি মেফিস্টোফিলিস তার সকল কমান্ড পালন করবেন। ফস্টাস সাইন্স দ্য কন্ট্রাক্ট উইথ হিজ ওন ব্লাড। ফস্টাস কি করেন, ওই কন্ট্রাক্টটা তার নিজের রক্ত দিয়ে সিগনেচার করেন, মানে স্বাক্ষর করেন। হিজ ব্লাড কনজিউলস ব্রিফলি এ ডিভাইন সাইন অফ ওয়ার্নিং। দেখো এখানে একটা কথা আছে, তিনি যখন আর কি রক্ত, হাত কাইটা যখন রক্ত দিয়ে সাইন করতে নেন, তখন তার রক্তটা একটু জমাট বেঁধে যায়। তো এইটা আসলে একটা স্বর্গীয় সতর্কতা বার্তা ছিল, যে তুমি আসলে এই পাপ কাজ করো না, নিজের আত্মাকে বিক্রি করো না। কিন্তু তিনি এটাকে উপেক্ষা করে তিনি তারপরও সেই কন্ট্রাক্টটা সাইন করেন। আচ্ছা, এরপর দেখো, ইয়েট হি প্রসিডস ইগনোরিং অল চান্সেস ফর রিপেন্টেন্স। তারপরও তিনি আহ, এটা স্বাক্ষরের দিকে ধাবিত হন, মানে আত্মার বিক্রির দিকে ধাবিত হন। এবং তিনি ইগনোর করেন কি, তার যে অনুতাপ করার যে সকল চান্স ছিল, সেই সকল চান্স তিনি ইগনোর করে দেন। দেখো যখন সে ওই সিগনেচার করে ফেলেন, তারপর কিন্তু তার অনুতাপের কোনো আর ওয়েই নেই। তিনি অনুতাপ করলেও তার আত্মাকে বিক্রি করা হয়ে গেছে। তার আত্মার কখনো, মানে তিনি যতই অনুতাপ করেন, যতই গডের দিকে ফিরে আসুক না কেন, তার আত্মা বিক্রি অলরেডি হয়ে গেছে। তো তার রিপেন্ট করার কোনো সুযোগ নাই, মানে তার অনুতপ্ত হওয়ার কোনো সুযোগ নাই, তার ওই থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। আহ, তো এই সকল কিছু দিয়ে আর কি তিনি সবকিছু ইগনোর কইরা তিনি জাস্ট স্বাক্ষর করে দেন, এবং তার আত্মা বিক্রি হয়ে যায় ডেভিলের কাছে। দেখো তার যে মানসিক, তার যে দুই কাঁধ আর কি, দুই কাঁধে ছিল কি, গুড এঞ্জেল অ্যান্ড ব্যাড এঞ্জেল। যেটা আমরা বিভিন্ন মুভিতে দেখি না, যে দুই সাইডে অনেক সময় প্রতীকী স্বরূপ দেখায় গুড এঞ্জেল অ্যান্ড ব্যাড এঞ্জেল, মানে খারাপ একটা চরিত্র যেটা সাধারণত লাল কালারের হয়, আর ভালো চরিত্রটা সাধারণত সাদা পরি টাইপের হয়। তো এখানেও ডক্টর ফস্টাসের যে গুড অ্যাঞ্জেল এবং ব্যাড অ্যাঞ্জেল ছিল, তারা আবির্ভূত হয় তার পাশে, এবং আর্জিং হিম টু চোজ, মানে তাকে আহ, চেষ্টা করে যেন, ইভিল কি করে যেন ও খারাপটাই করে এটা চায়, গুড গুড অ্যাঞ্জেল কি করে যেন ও ভালোটা করে এটা চায়। কিন্তু আলটিমেটলি ডক্টর ফস্টাস খারাপ কাজটাই করে ফেলায়। ওকে, তো চলো, আমি একটু বিরতি নিয়েছিলাম, এজন্য রেকর্ডিং অফ করে দিয়েছিলাম এইমাত্র। আচ্ছা, কোন পর্যন্ত ছিলাম, এই যে দেখো, তো দ্য গুড অ্যাঞ্জেল প্লিডস ফর রিপেন্টেন্স অ্যান্ড স্যালভেশন। গুড অ্যাঞ্জেল বারবার তাকে অনুরোধ করে যে তুমি অনুতপ্ত হও, এবং এই চুক্তি থেকে তুমি মুক্তি পাও। দ্য ইভিল এঞ্জেল টেম্পটস হিম উইথ পাওয়ার অ্যান্ড ফেম। কিন্তু ইভিল এঞ্জেল কি করে, তাকে প্রভাবিত করে শক্তি এবং ফেম দিয়ে, মানে সুখ্যাতি, মানে খ্যাতি দিয়ে, ফেমের মাধ্যমে এবং পাওয়ারের মাধ্যমে তাকে বারবার তিনি প্রভাবিত করে আর কি। তার ফস্টাস চোজেস দ্য পাথ অফ সিন অ্যান্ড ম্যাজিক। তো ফস্টাস কি করে, ওই যে পাপ পাপ এবং জাদুর যে রাস্তা, সেটাই তিনি চুজ করেন। হি রিভেলস ইন ইলিউশনস অ্যান্ড ওয়ার্ল্ডলি এন্টারটেইনমেন্টস। তিনি ইলিউশনের মধ্যেই বাঁচতে চান, এবং পৃথিবীর যে আনন্দ আছে সেটাই উপভোগ করতে চান।
হি কনজিউরস স্পিরিটস, ট্রাভেলস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড প্লেস ট্রিক্স। তিনি আত্মাদেরকে কনজিউর করেন, তারপরে পৃথিবী ভ্রমণ করেন এবং বিভিন্ন ট্রিক তিনি করেন। হি ভিজিটস পোপস কোর্ট অ্যান্ড মক্স রিলিজিয়াস অথরিটি। তিনি পোপসদের যে জায়গা আছে সেখানে ভিজিট করেন এবং সেখানে গিয়ে ধর্মীয় যে আচার অনুষ্ঠান আছে সেগুলো নিয়ে মজা করেন। হি লেটার এন্টারটেইনস দ্য জার্মান এম্পায়ার উইথ হিজ ম্যাজিক। এরপরে তিনি জার্মান যে এম্পায়ার রয়েছে মানে সম্রাট রয়েছে তাকেও তার ম্যাজিকের দ্বারা এন্টারটেইন করেন। দেখো, কিন্তু সে পাওয়ার চাইছিল কি জন্য? জ্ঞান অর্জনের জন্য, রাইট? কিন্তু সেই জ্ঞান অর্জনের কথা করার কথা কিন্তু তিনি একদমই ভুলে যান। মানে তিনি যার জন্য এই পাওয়ারটা চান কিন্তু সেই কাজটাই তিনি আর করেন না, মানে তিনি উল্টাপাল্টা কাজ করতে থাকেন, বুঝছো? মানে তিনি এই যে দেখো এখানে যে এই যে জার্মান এম্পায়ার তিনি ম্যাজিকের মাধ্যমে আনন্দ দেন, পোপদের নিয়ে মজা করেন, তারপর পুরো দুনিয়া ঘুরে বেড়ান এবং বিভিন্ন ট্রিক দেখান। এগুলো কি, এগুলো ফালতু কাজ না? মানে এক কথায় তিনি যে মহৎ কাজের জন্য মানে অতি অনেক সীমাহীন জ্ঞান অর্জনের জন্য তিনি এই শক্তিটা আর কি নেন ডেভিলের কাছ থেকে তার আত্মা বিক্রির মাধ্যমে, কিন্তু তিনি অ্যাট দ্য এন্ড তিনি কিন্তু ভালো কাজগুলো করতে পারেন না, তিনি কিন্তু জ্ঞান অর্জন করতে পারেন না। এরপর দেখো, Faustus conjures up the image of Alexander the Great. His fame spreads, but his soul grows increasingly tormented. তো পরবর্তীতে তিনি আলেকজান্ডার দ্য গ্রেটের ইমেজকে কনজিউর করে এবং তার যে খ্যাতি আছে, মানে তিনি অনেক খ্যাতি পান, মানে তাকে সবাই অনেক চেনে, কিন্তু তার আত্মা শেষ পর্যন্ত মানে আত্মা কিন্তু আর আসলে খারাপ হয়ে যায়, তার আত্মাটা, তার সোল যে তার যে নিজের যে আত্মিক আত্মিক যে মনুষ্যত্ব আর কি, এক কথায় মনুষ্যত্বটা আসলে খুব ভয়ঙ্কর হয়ে যায়, মানে খারাপ হয়ে যায়। ওল্ড ফ্রেন্ডস অ্যান্ড স্কলার্স ভিজিট আর্জিং হিম টু রিপেন্ট। এরপরে তার যে এই উন্মাদনা দেখে, মানে তার যে ব্ল্যাক ম্যাজিক ব্যবহারের যে উন্মাদনা, সেই উন্মাদনা দেখে তার যে পুরনো যে বন্ধুরা রয়েছে এবং বিভিন্ন বিদ্বানরা রয়েছে তার সাথে যারা ছিল, তো তারা সবাই তার কাছে আসে এবং তাকে অনুরোধ করে যে তুমি অনুতাপ অনুতপ্ত করো, মানে অনুতাপ হও, মানে তুমি পাপ পাপ যে করছো এটার জন্য মাপ চাও, এক কথায় মানে সৃষ্টিকর্তার কাছে এক কথায় মাপ চাও। দ্য গুড অ্যাঞ্জেল রিমাইন্ডস হিম দ্যাট গড মার্সি ইজ ইনফিনিটি। এরপর গুড অ্যাঞ্জেল তাকে মনে করে দেয় যে সৃষ্টিকর্তার দয়া বা মাপ, মানে সৃষ্টিকর্তার দয়া বা ক্ষমাশীলতা অসীম, তোমাকে এখনো মাফ করতে পারে, এটা তাকে মনে করাই দেয়। কিন্তু the evil angel whispers that his sins are too great. কিন্তু ইভিল অ্যাঞ্জেল বারবার বলে কি, যে তোমার পাপ এতটা বেশি হয়েছে যে তোমাকে এখন আর মাফ করবে না গড, এই জন্য তুমি মাপ চাইলেও লাভ নাই। এটা আর কি ইভিল অ্যাঞ্জেল বলে। গুড অ্যাঞ্জেল তাকে মনে করাই দেয় যে তুমি মাপ চাও, মাপ পাই যাবে, কারণ সৃষ্টিকর্তার ক্ষমাশীলতা অনেক বেশি, মানে অসীম। তো কিন্তু ইভিল অ্যাঞ্জেল বলে কি, তোমার পাপ এতটাই বড় যে তোমায় মাপ চাইলেও তোমাকে মাফ করা হবে না। তো এই জন্য ডক্টর ফস্টাস কিন্তু আর মাপ চায় না। ফস্টাস ট্রাইজ টু প্রে বাট ফিলস হিজ হার্ট ইজ হার্ডেন্ড। ফস্টাস চেষ্টা করেছিল প্রার্থনা করার, কিন্তু তিনি অনুভব করলেন যে তার হৃদয়টা আসলে কঠিন হয়ে গেছেন। মেফিস্টোফেলিস ডিস্ট্রাক্টস হিম। তো যখনই সে মানে ফস্টাস যখনই প্রে করতে যায় তখনই মেফিস্টোফেলিস এসে তাকে ডিস্ট্রাক্ট করে দেয় উইথ সেন্সুয়াল প্লেজার, মানে তার যে ইন্দ্রিয় যে আনন্দ রয়েছে সেগুলোর মাধ্যমে তাকে ডিস্ট্রাক্ট করে। হি কনজিউরস আপ দ্য স্পিরিট অফ হেলেন অফ ট্রয় ফর বিউটি। এরপর তিনি কি করেন, হেলেনকে মানে ট্রয়ের যে সুন্দরী নারী হেলেনের আত্মা তাকে নিয়ে আসেন। তার ফস্টাস কিসেস হার কলিং হার দ্য এপিটম অফ গ্রেস। এরপর ফস্টাস তাকে কিস করে এবং তাকে বলে যে তুমি আসলে অনেক সুন্দর, মানে তার অনেক প্রশংসা করে। ইয়েট হি নোজ হার বিউটি ক্যানট সেভ হিজ হোল, তার সোল সরি সেভ হিজ সোল। যদিও তিনি জানেন যে হেলেনের সৌন্দর্য আসলে তার আত্মাকে বাঁচাতে পারবেন না। তারপর দেখো, টাইম পাসেস অ্যান্ড দ্য এন্ড অফ হিজ 24 ইয়ার্স অ্যাপ্রোচেস। সময় অতিবাহিত হতে থাকে এবং তার 24 বছর শেষ হতে থাকে, শেষ পর্যায়ে এসে যায়। ফস্টাস বিগিনস টু ফিল ডিসপায়ার। ফস্টাস শুরু করে কি হতাশা অনুভব করতে শুরু করে।
অ্যান্ড টেরর অফ ড্যামনেশন, এবং তিনি ভয় পেতে থাকে কিসের? ধ্বংসের। হি উইশেস ফর টাইম টু স্টপ, তিনি উইশ করে যেন সময়টা থেমে যায়, অর ফর হিজ সোল টু ভ্যানিশ, অথবা তার আত্মা যেন উধাও হয়ে যায়। হয় সময় থেমে যাক অথবা তার আত্মা উধাও হয়ে যাক। দ্য স্কলার্স প্রে ফর হিম অ্যাজ মিডনাইট ড্রস নিয়ার, তারপরে স্কলার্সরাও তার জন্য দোয়া করে যখন আর কি মধ্যরাত আসতে থাকে, যখন আর কি ডেভিল তাকে নিয়ে যাবে, তার আত্মাকে নিয়ে যাবে। তো ওই সময় সবাই প্রে করতে থাকে যেন এটা না হয়। ডেভিলস অ্যাপিয়ার টু ক্লেইম হিজ সোল, ফস্টাস ক্রাইস আউট ইন অ্যাগনি। তো ডেভিলস মানে ডেভিলস বলতে দেখো, লুসিফার একজন ডেভিল, রাইট? তিনি হচ্ছে ডেভিলদের সর্দার। তো তার সাথে যে আরো যে ডেভিল রয়েছে, তারা আসার মাধ্যমে তার আত্মাটাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এবার ফস্টাস ক্রাইস আউট ইন অ্যাগনি, ফস্টাস কষ্টের সাথে তিনি চিৎকার করে, কিন্তু কাজ হবে কি? যা হবার তা তো হয়েই গেছে। এখন দেখো, তাহার পরে আছে দা হোয়ার হি বেগস ফর মার্সি বাট ইট ইজ টু লেট, সে দয়া ক্ষমার জন্য প্রার্থনা করে, কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছে। দ্য ডেভিলস ড্রাগ হিম অ্যাওয়ে ইন্টু এটার্নাল ড্যামনেশন, ডেভিল তাকে নিয়ে যায় টেনে হিচড়ে আহ, অসীম ধ্বংসের ভিতর। ইন দ্য মর্নিং দ্য স্কলার্স ফাইন্ড হিজ ম্যাঙ্গলড বডি, সকালবেলা তার যে দেহটা সেটা পড়ে থাকতে দেখে স্কলার্সরা, খুঁজে পায় আর কি। দ্য প্লে এন্ডস অ্যাজ দে রিজলভ টু ওয়ার্ন আদার্স অফ হিজ ফেট, এরপরে নাটকটি শেষ হয় যেখানে তারা অন্যদেরকে ওয়ার্ন করে, সতর্কতা দেয় তার ভাগ্যের দ্বারা। আসলে কি, ডক্টর ফস্টাস একজন প্রথমে তো ভালো ব্যক্তিই ছিল বলা যায়, কারণ কি তিনি আসলে অনেক জ্ঞান অর্জন করছেন, অনেক বিদ্বান একজন লোক। কিন্তু তার যে ওই যে লোভ, তার যে অতিরিক্ত জ্ঞান অর্জনের যে আশা আকাঙ্ক্ষা, তার যে অ্যাম্বিশন, তো সেই কারণে হয় কি, মানে তিনি তার আত্মাটাকে বিক্রি করে দেন, যাতে তিনি অনেক বেশি কিছু জানতে পারেন, তার এই ছোট্ট জীবনে যেন অনেক অতিরিক্ত কিছু তিনি জানতে পারেন। কিন্তু সেই চুক্তিটা হয় 24 বছরের শয়তানের সাথে, যে 24 বছর পর তার আত্মাটা নিয়ে যাবে। কিন্তু 24 বছর তো খুব অল্প সময়, সেই সময়টা দেখতে 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 কেটে যায়। তো তিনি সেই মাঝে এই 24 বছর সময় পেলে তিনি কিন্তু সময়টা কাজে লাগে না, তিনি কিন্তু ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে উল্টাপাল্টা কাজ করছে, মানে তার কোনো এটা, তার যে অ্যাম্বিশন ছিল সেটা আসলে পূরণ করতে পারে নাই। এই একটা ব্যাপার। তারপরে তিনি মাঝখানে গুড অ্যাঞ্জেল ব্যাড অ্যাঞ্জেল বারবার তাকে ইনফ্লুয়েন্স করে। গুড অ্যাঞ্জেল বলে তুমি আবার মাপ চাও, সৃষ্টিকর্তার কাছে মাপ চাও। কিন্তু ইভিল অ্যাঞ্জেল বলে যে না, সৃষ্টিকর্তা এখন তোমাকে মাফ করবে না, তুমি অনেক পাপী, অনেক বড় পাপ কাজ করছো, এই জন্য। তো এরপরে এই দ্বিধাদ্বন্দ্বে মানে মানুষের ভিতরে যে একটা কনফ্লিক্ট হয়, নিজের যে কনসিয়াস মাইন্ডের যে একটা কনফ্লিক্ট, সেটাও এখানে প্রকাশ পেয়েছে গুড অ্যাঞ্জেল ব্যাড অ্যাঞ্জেলের মাধ্যমে। এবং শেষ পর্যায়ে তিনি যখন আর কি শেষ মোমেন্টে যায়, মানে 24তম বছর এবং শেষের দিন, সেই শেষের দিনের যখন মধ্যরাতে 12টার সময় আর কি তার আত্মাটা নিয়ে যাওয়া হবে জাহান্নামে, তখন তিনি করেন কি, আহ তখন তিনি আর কি চিন্তা করেন যে আমি কি করলাম, জীবনে কি করলাম, এই কাজটা তো আমার করা উচিতই হয় না, এরকম আর কি তিনি চিন্তা করেন। তারপর তিনি ওই 1 ঘন্টা সময় আর কি তিনি অনেক কিছু বলেন, যে এই সময়টা যেন থেমে যায়, আমাকে যেন, আমার আত্মাটা উধাও হয়ে যায়, আমার আত্মাটা যেন একদম সমুদ্রের ভিতরে লুকায় যায়, মানে সমুদ্রের সাথে মিশে যায়, যাতে আমার আত্মাটাকে খুঁজে না পায় ডেভিল। তারপরে আরো অনেক কিছু উনি বলেন, মানে এখানে ওনার এই ক্রিস্টোফার মার্লো আসলে এই 1 ঘন্টার যে ব্যাখ্যাটা করেন, সেই ব্যাখ্যাটা খুবই সুন্দর। কারণ একজন মানুষ যখন তার ধ্বংস দেখতে পান সামনে, তখন সে যে অনেক কিছু চাইতে পারেন সৃষ্টিকর্তার কাছে, অনেক কিছু বলতে পারেন বা অনেক কিছু ভাবতে পারেন, সেই যে উত্তেজনাময় যে সিচুয়েশন, সেটাই আসলে ক্রিস্টোফার মার্লো খুব সুন্দরভাবে তুলে ধরছেন। কারণ ওই 1 ঘন্টার যে কথাগুলো খুবই সুন্দর, মানে অনেক তাৎপর্যপূর্ণ বলা যায়। কারণ আমি যখন পড়ছি তখন দেখছি যে ওইখানে তিনি বলেন কি, যে যেন মধ্যরাত নাই আসে, মানে 12টা যেন নাই বাজে, সময় যেন থেমে যায়, এবং 12টা বাজার আগেই যেন সূর্য উদয় হয়ে যায়, কারণ সূর্য উদয় হলে তার মধ্যরাত আসলো না। মানে এরকম উনি বলেন, মানে একদম মেন্টালি সিক হয়ে যান উনি আসলে।
কারণ ওদের দেখতে পাচ্ছেন যে ওনার আত্মাটা কিছুক্ষণ পরে নিয়ে যাওয়া হবে এবং তিনি জাহান্নামে চলে যাবেন। তো আসলে সময় থাকতে থাকতে তিনি অনুতপ্ত হন নাই, তো সেই কারণে তিনি অ্যাট দ্য এন্ড তিনি তার ধ্বংসই তাকে দেখতে হয়। তো এই হচ্ছে কাহিনী। আর ডক্টর ফস্টাস একটা বিখ্যাত লেখা, বিখ্যাত ড্রামা, এবং এই ড্রামাটা আসলে লিখেছেন ক্রিস্টোফার মার্লো, যেটা আমি শুরুতেই বলছি, আবারও বললাম। এবং ক্রিস্টোফার মার্লো হচ্ছে এলিজাবেথান পিরিয়ডের লেখক, এবং তার সময়টা কিন্তু শেক্সপিয়ারের সময়কাল, মানে শেক্সপিয়ার আর ক্রিস্টোফার মার্লো একই সময়ের লেখক। তো আর কি জানার আছে এখানে, তুমি এটার তোমরা এটার তার ফুল টাইটেলটা জেনে রাখবা, যে দ্য ট্রাজিক্যাল হিস্ট্রি অফ লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস, এই একটা মানে ফুল টাইটেল। তারপরে এখানের সামারিটা জানবা, এখানের আহ, কিছু ইন্ট্রোডাকশনের জন্য ক্রিস্টোফার মার্লো সম্পর্কে এবং লেখা সম্পর্কে, ট্র্যাজেডি সম্পর্কে এবং কোটেশন সম্পর্কে। কোটেশন জানতে হবে অবশ্যই, কোটেশন ছাড়া ভালো রেজাল্ট করা কখনোই সম্ভব না, এই জন্য কোটেশন অবশ্যই মুখস্থ করতে হবে। 5টি এমন কোটেশন চুজ করবা যে কোটেশনগুলো সকল কোশ্চেনে দেয়া যায়, যেন এক এক- মানে এমন কোটেশন চুজ করে মুখস্থ করবা যে এই কোটেশন আমি যে কোনো কোশ্চেনে দিতে পারি। কারণ অনেক কোশ্চেন কোটেশন তো মুখস্থ করা সম্ভব না, আমাদের তো সম্ভব না যে আমরা অনেক অনেক কোটেশন মুখস্থ করব। তো আমরা করবো কি, 5টা কোটেশন সিলেক্ট করব, যে এই 5টা কোটেশন এমন এমন মোমেন্টে আছে যে এই কোটেশনগুলো আমরা যেখানে খুশি ইউজ করতে পারি, মানে যে কোনো কোশ্চেনই ইউজ করতে পারি। ঠিক আছে? যেমন মেফিস্টোফিলিস এবং ডক্টর ফস্টাসের মধ্যে যে কথোপকথন, এটা দেওয়া যায় যে কোনো কোশ্চেনে। তারপর গুড অ্যাঞ্জেল ব্যাড অ্যাঞ্জেলের কাহিনী, ওটা ওখান থেকেও একটা কোটেশন নেওয়া যায়। তারপর তার যে লাস্টের 1 ঘন্টার যে কাহিনী, ওইখান থেকেও একটা কোটেশন নেওয়া যায়। তারপর হেলেনকে নিয়ে যে কথা বলে, সেখান থেকে একটা কোটেশন নিয়ে যায়, দেওয়া যায়। মানে এরকম যে কোটেশনগুলো আমরা সকল কোশ্চেনে ইউজ করতে পারবো, সেই কোটেশনগুলোই আমরা মুখস্থ করব। তাহলে হবে কি, যে কোশ্চেনই আসুক না কেন আমরা এই কোটেশন ব্যবহারের মাধ্যমে আমাদের কোশ্চেনটা সমৃদ্ধ করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো নেক্সট যে ভিডিওটা আসবে সেখানে, ভিডিও বলতে নেক্সট যে ক্লাস হবে, এবং এই রেকর্ডিং ভিডিও আমি ইউটিউবেও দিয়ে দেবো, আর নেক্সট যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা কোটেশন নিয়েই আলোচনা করব। তো অবশ্যই তোমরা নেক্সট ক্লাস মিস করবে না, আমি আশা করি তোমরা প্রত্যেকেই অংশগ্রহণ করবে ক্লাসে, এবং যেহেতু অনলাইন ক্লাস, অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করার ট্রাই করবে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।